তিনি অন্যায় পছন্দ করতেন না, হঠাৎ করে তিনি রেগে যেতেন, হঠাৎ করে, মানে বৈধ রাগ যেটাকে বলা হয়। সামিরা একটা কথা বলতো বা বলছে তার ইন্টারভিউতে বারবার, যে সালমান শাহ নাকি সুইসাইডের ইন্টেনশন আগেও ছিল, আগেও করছে, তার ভিতরে এটা আছে, এটা সামিরা বলতে চায়। আপনার কি কখনো সালমান শাহকে দেখে মনে হয়েছে এই লোকটা সুইসাইড করতে পারে বা অ্যাটেম্প দিতে পারে? আমি এটা ডন বয় সবচেয়ে ভালো বলতে পারো তার মনের ব্যাপারটা। তবে আমি মানুষের যে মন, ওটা দেখে আমি একটু সন্দেহ করতে পারি। যেমন আমি সহজ সরল মন, আপনি আমাকে দেখেন, আমি কিন্তু খুব বদমেজাজি ভিতরগত, হ্যাঁ, অন্যায় সহ্য করতে পারি না, আমার খুব প্রচন্ড রাগ। আমার সাথে সালমান ভাইয়ের এই একটা মিল আমি পেয়েছি। তিনি অন্যায় পছন্দ করতেন না, হঠাৎ করে তিনি রেগে যেতেন, হঠাৎ করে, মানে বৈধ রাগ যেটাকে বলা হয়। কেন বললাম, একটা ভালোবাসার মধ্যে আমাদের নাইম ভাইয়ের ওয়াইফ একটা ভিডিও গেমস খেলতেছিলেন, ওই বাচ্চাদের গেমস, তখন ওই গেমসটা নতুন আসছে। তখন স্বামীর ভাবি তো বাচ্চা মানুষ, হ্যাঁ হ্যাঁ, জি জি, স্বামীর ভাবি নিয়ে আবার যে পাহাড়ের উপরে উনি আবার একা একা বসে খেলতেছে না, ওই যে ভিডিও গেমস ওই আমলের। তখন সালমান এটা দেখলেন, দেখে রেগে গেলেন, এই না, আগে আস্তে করে ডাক দিলেন, এই আপুর সামনে, ওই নায়িকার সামনে না, কিন্তু সাবনাদ আপুর সামনে না। আমি আবার সামনে দাঁড়া কায় বলতেছে, এই তুমি এটা নিছো কেন, নষ্ট হয়ে গেলে উনি মনে কষ্ট করে, দাও তাতে দাও। হ্যাঁ, পরে আবার বাচ্চা তো, ও তার বয়সও বেশি, উনি আবার বাচ্চার মতো নিয়ে দিয়ে দিলেন। এই সমস্ত কারণ, আরো কিছু কারণে মনে হতো যে তার মধ্যে একটা, মানে রাগ কাজ করতো। যেমন স্বামী স্ত্রীর মাঝে এরকম হতে পারে, উল্টাপাল্টা হয়তো বলছে কোনো সন্দেহজনক ভাবে, সালমান ভাই হয়তো ভীষণ রাগ বা ভীষণ হয়তো কথা বলা বন্ধ করে দিতে পারে, এটা আমার সন্দেহ কথা। আমার দিক দিয়ে বললাম, আমি যে টাইপের মানুষ, এই টাইপের কিছুটা পেয়েছি। আর আমার যেমন মানুষের প্রতি অনেক মায়া, তারও অনেক মায়া ছিল। একটু উদাহরণ দেই, আমরা যখন ভাই রাঙ্গামাটি বান্দরবান শুটিং এ গেলাম, ভোররাত্রে আমাদের গাড়িটা ফেসে গেল উপরে, যেখানে সবসময় গাড়ি ফাঁসার কথা। গাড়িটা ব্যাক করলো, ভাগ্য ভালো খাদে পড়ে নাই, গাড়ি দেয়ালের বাম সাইডের পাহাড়ের সাথে বাড়ি খেয়ে গাড়িটা থেমে গেল। আর আমরা যে যেমনি পারলাম নামলাম। এটা সালমান ভাই যেভাবে শুনছে, তিনি তিনি সেই ভোর রাত্রেই রওনা দিয়ে গাড়ি, নিজের গাড়ি দিয়ে আমাদের কাছে চলে আসছেন। আয়সা আমাদের খোঁজ খবর নিলেন, গাড়িটা নিচ থেকে উপরে সবাইকে সহযোগিতা করলেন, বললেন আমাদের কাগজ সব আমরা গাড়ি বসে আবার রাখলাম, ক্যামেরা ট্যামেরা তো জানেন কত কিছু থাকে। তারপরে তিনি আগে আগে গেলেন, আমরা পিছিয়ে পিছিয়ে গেলাম, মানে আমাদেরকে নিয়ে গেলেন। এটা তো একটা ভালোবাসার লক্ষণ। নাহলে কার ঠেকানো বসে ভোর রাতে তিনি ঘুম নষ্ট করে আমাদের কাছে আসবেন, এটা একটা ভালোবাসা তার। আর সামিরা ভাবিকে আমি বাস্তবে যতটুকু দেখছি প্রচুর ভালোবাসতেন, নিঃসন্দেহের খাঁটি ভালোবাসা। এখন ভাবি হয়তো কোনো সন্দেহ করতেন না, ওই সৌন্দর্যেরও হয়তো তাদের আজকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, বা ব্যক্তিগত আরো কিছু থাকতে পারে। তখন শুনতাম আজিজ মোহাম্মদ ভাই ছিলেন, আজিজ মোহাম্মদ ভাই ছিলেন কি ভাই, ওই সময় আমাদের একজন বিগ প্রডিউসার ছিলেন, অনেক উঁচা লম্বা বিদেশি লোকের মতো। আমার হলো 90-তে নতুন অবস্থা, আমাদের মুসলিম ভাই ফাইট ডিরেক্টর ছিলেন, তিনি 2-3টা করে একসাথে ছবি করতেন, সাবনুরও অনেক ছবি করছে, বিগ প্রোডাকশন, বিশাল আয়োজন করে তিনি করতেন, খাওয়া দাওয়ার অভাব ছিল না, তখন তাকে দেখতাম। আর শেষ দেখাটা দেখা হয় 1994 সনে, আমরা শুটিং এ যাচ্ছিলাম ভাই থাইল্যান্ড, ঠিক বাংলাদেশ বিমানটা এই থাইল্যান্ডটা উড্ডয়নের আধা ঘন্টা পরে সম্ভবত ওই যে আজিজ মোহাম্মদ ভাইকে দেখলাম। কেমনে দেখলাম, আমি তো এক সাইডে বসছি জানার সামনে, ভিডিও টিডিও করতে বা ছবি টবি তুলছে এমন কিছু। তখন দেখলাম হঠাৎ করে আজিজ মোহাম্মদ ভাই, প্রডিউসার যেহেতু তাকে চিনি, তিনিও থাইল্যান্ড যাচ্ছিলেন, আমাদের ক্যামেরাম্যান গুণীজনদের সাথে কথা বললেন। তখন আমি কাছে আসলাম, আসার পর তার একটু ভালো করে দেখলাম, ওইটাই আমার শেষ দেখা। তারপরে তিনি কোথায় আছেন না আছেন আর দেখা হয়নি, এই বিষয়ে আর পাইনি তাকে আর। আজিজ মোহাম্মদ ভাই, মানে আমাদের ফিল্মে একটা কথা প্রচলিত আছে যে অনেকেই ফিল্মে টাকা ইনভেস্ট করে নায়িকাদের সান্নিধ্য পাওয়ার জন্য, বা একটা থাকে, উদ্দেশ্য থাকে তার। তো আজিজ মোহাম্মদ ভাইয়ের উদ্দেশ্য বা তার এই ব্যাপারে কোন রকম ওই সময়ের কোন সংবাদ কি আপনার জানা আছে? হয় না, কথায় কথায় আলোচনা হয় এই ধরনের কিছু? একটু বলি ভাই, হ্যাঁ, এই সমস্ত ব্যাপারে বোঝার জন্য একটা নির্দিষ্ট বয়স লাগে। আমরা যুদ্ধের আমলের মানুষ, আমাদের জ্ঞান বুদ্ধি অনেক ছিল। 30 বছর আগে কিন্তু বাচ্চাই ছিলাম, এত জ্ঞান বুদ্ধি ছিল না। হয়তো আপনার দর্শকরা ভাই, বাচ্চা থাকলেও 30 বছর আগে কিন্তু আপনার বয়স 27 ছিল বা 26। আমি বলি 26 থাকলে বর্তমানে 26 আর আমাদের যুগে 26 রাত দিন পার্থক্য। এই যুগের মানুষ ইন্টারনেট ইউটিউব থেকে যে জ্ঞান বুদ্ধি অর্জন করছে, আমরা গেলে এখনো পারি না ঠিক মতো এই ইয়াংদের সাথে। এতটুকু আমরা বুঝতে পারি, আমরা কিন্তু অনেক বোকা ছিলাম ওই আমলে। আরেকটা কোশ্চেন করি, সেটা হলো গিয়া যে একটা ছবি আপনি দেখছেন অলরেডি ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, যে সামিরা আর ডনের অন্তরঙ্গ মুহূর্ত বলে ছবিটা চালানো হচ্ছে, যে একটা মেয়েকে ডন জাবরে ধরে আছে।
এই ছবিটা সম্পর্কে আপনার বক্তব্য কি? এটা আমি ওই সময় গবেষণা করছিলাম বা ডন ভাইয়ের মুখ থেকে হয়তো শুনছিলাম বা আমার ভুল হতে পারে। এই ছবিটা আর সামিরা ভাবি নাকি কার দুষ্টি মিরাজেন কি করে কে যেন তুলছিল, বা সালমান ভাইও তুলতে পারে এরকম একটা কথা। ওইটি কিভাবে যেন চলে আসছে ভাই দুষ্টুমির ছলে। আমি বলি তবে ঘটনাটা দুষ্টুমির ছলে, হ্যাঁ, হ্যাঁ এই টাইপের আমার পরিষ্কার মনে নাই ভাই, আমি বলি পরিষ্কার মনে নাই। তবে ডন ভাই বলছে যে এটা সালমান শাহ নিজেই তুলছে, একটা সিনেমার শুটে দেওয়ালের ভেন্টিলেটর থেকে ফুটা দিয়ে সেই ছবিটা তুলে সে ডনের সঙ্গে ফাইজলামি করতো এই ছবিটা নিয়ে। এবং আমি আরেকটু এক্সপ্লেইন করি, ওইখানে যে মহিলাটাকে দেখা গেছে ডনের সঙ্গে, সেই মহিলাটা কিন্তু স্বাস্থ্য ভালো, এবং ওই সময় সাবিরের হ্যাঁ স্বাস্থ্য কিন্তু হাড় সর্বস্ব ছিল, এত স্বাস্থ্য ভালো ছিল না। সাবের ভাই পাতলা একটা চিকন চাকন ভাই ওই সময়। সো এটা এটা মোটামুটি মানে ক্লিয়ার যে ওটা সাবিরার না। না 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 না, ছবি দেখে আমরা মানে বুঝতে পারি, হ্যাঁ পাতলা মানুষ চিকন মানুষ। রাইট, রাইট, কারণ আপনি সামনাসামনি সাবিরাকে ওই সময় দেখছেন। একদম। আপনি এই ছবিটা দেখে আপনার কি মনে হয়, ওটা কি সাবিরা? না না, আমার মন প্রাণ একেবারে বিশ্বাস করে হয় না। আর শুটিং এর ক্ষেত্রে অনেকের সাথে অনেকে অভিনয়ের ক্ষেত্রে এরকম হতেই পারে ভাই, আমরা তো সিনেমা লোক অনেক দৃশ্য। হ্যাঁ, হতেই পারে, হতেই পারে। এখন কোন ছবি কিভাবে এটা কি হইলো ভাই আমরা নিজেরও জানি না। তবে আপনাকে এতটুকু বলতে পারি, দীর্ঘদিন এটা আবার চামচামানির মতো হয়, আপনার বিয়েদেরকে বলবেন আমি বাস্তবে যা দেখছি ঠিক তাই বলছি। ডন ভাই মেলি ব্যাপারে সম্ভবত 90% আমি কিছু পাই নাই, 10% থাকতার ভিতরগত ব্যাপার। কত ভাই? তাহলে দেখেন, আপনার সঙ্গে আমি এই 90%। যে যতক্ষণ কথাগুলো বললাম, এই যতটুক কথা বললাম, ততটুক কথার জিস্টেই দাঁড়ায় যে সালমান শাহর হত্যায় শাবনূর এবং ডন এই দুইজনের কোনো সম্পৃক্ততা আপনার দৃষ্টিতে নাই। একটু বলি, আপনি কি দেখছেন? শাবনুর আপাতত, শাবনুর আপাতত একেবারেই নেই। এটা কেন বললাম, সে থাকে আরেক জায়গায়, শুটিং হইলে তার সাথে দেখা হয় বা ফোনে যোগাযোগ হলে আলাদা ব্যাপার। কিন্তু ডন ভাইয়ের আমি অপেক্ষা আছি, অধীর অপেক্ষায় আছে ডন ভাইয়ের ব্যাপারটা। ওই যে প্রশাসনিক ভাবে যদি শুনি ডন ভাই নিজের মুখে বলে যে হ্যাঁ আমি সম্পৃক্ত ছিলাম, পৃথিবীর সবচেয়ে আশ্চর্য হবো আমি এবং সবচেয়ে বেশি ঘৃণা করবো আমি। আমি খুব অধীর অপেক্ষায় আছি যে এতটা এরকম একটা, যেটা একটা মানুষকে থাপ্পড় দিতে ভয় পায়, ধমক দিতে কথা বলতে হয়, মারামারি, সেই লোকটার মধ্যে এরকম ভাবে একটা শয়তান লুকিয়ে ছিল, এটা আমি হতভম্ব এবং অবাক হওয়া ছাড়া কিছু হবে না। আমি খুব অপেক্ষা আছি ভাই এই ব্যাপারটা জানার জন্য। দেখেন মিঠু ভাই, ডন ভাইয়ের কথা বাদ দিলাম, সালমান শাহর কথা বাদ দিলাম, আমরা আমাদের চলচ্চিত্রের বাইরের জগতের একটা এই উদাহরণ টাইনা ধরি। চলচ্চিত্রের বাইরে কি এরকম অনেক ঘটনা দেখি নাই যে বন্ধু বন্ধুর গৌরী নিয়ে ভেঙে গেছে? একটু বলি, আমাদের সময় পরকীয়ার ব্যাপারটা কিন্তু খুবই কম ছিল, না, কম হাতে ছিল না গোনা ভাই, গল্পের মতো দেখতো। কম ছিল না, তখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, জানতে পারে না না নাই না, মানুষ। একটু বুঝতে হবে, জনসংখ্যা ছিল 7 কোটি লোক তখন, হ্যাঁ, সেটা ঠিক আছে, 7 কোটি লোক। জনসংখ্যা ঠিক আছে। এই যে আমি একটু বলি, আমাদের নারায়ণগঞ্জ থেকে জেলা পরিষদের যে রাস্তাটা, সাইনবোর্ড থেকে ভূতের বাড়ি 90-তে, রাতে তো আসার কথাই না, তিনি ভূতের বাড়ি, কোনো গাড়ি নাই, গ্রাম কাকে বলে একটা। হ্যাঁ। এখন আল্লাহ ভালো জানেন, কারণ সন্দেহ করে বলতে পারি না কেন, আল্লাহ আবার হিসাব নিবেন যে বান্দা তুমি যে বলছো সন্দেহ করে, আমার বান্দা তো ক্ষতি করলা, তুমি তো জানো না, এটা হিসাব দাও এবার। তা আমি যাবো কোথায় বলেন? আমরা সন্দেহ করে কিছুই বলতে পারি না, কিন্তু ঘটনার যে একটা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা নিয়ে তো আলোচনা করতে পারি যে এই হয়ে গেল, একদম, এই হয়ে গেল। সেই জন্য আমি অপেক্ষায় আছি। দেখুন, হ্যাঁ, আমরা যদি আপনার এইটা ভিউদের, বলি, মিঠু ভাই, আমরা যদি এটা বলি যে একসঙ্গে অনেকগুলো সিনেমায় কাজ করতে গেলে একজন নায়ক একজন নায়িকার সঙ্গে একটা ভালো সম্পর্ক হইতেই পারে। একদম আমরা যদি এই প্রেক্ষাপটটা চিন্তা করি, আমরা যদি এই প্রেক্ষাপটটা চিন্তা করি যে অপু বিশ্বাস শাকিব খানের প্রেম ছিল, সেটা এটা বোঝাই যায় নাই, আমরা যদি এই প্রেক্ষাপটটা চিন্তা করি, তাহলে সালমান শাহ শাবনূরের প্রেম থাকবে, এটা কেন? আমি মাসে ভাই, সাকিব ভাইয়ের আমি মাসে 10-15 দিন কাজ করার পরও এটা বুঝতে পারি নাই। এমনকি তার কাছের লোকটা কোনোদিন বলে নাই আমাদের, এমনকি প্রডিউসার ডিরেক্টর পর্যন্ত আমাদেরকে বলে নাই কোনোদিন, হ্যাঁ, তাহলে দুষ্টিমি করেও বলেন। সেই জায়গা থেকে আমরা কেন এই জায়গাটায় আসতে পারবো না, ভাবতে পারবো না যে সালমান শাহের সাথেও শাবনূর একদম, হ্যাঁ এটা হতেই পারে ভাই, এটা হতেই পারে নিঃসন্দেহে, আমি বলতে পারি। এবং স্বামীরার কারণ সন্দেহ ফিল্মের, শাবনূরের ওই জায়গা থেকে হয়েছে। না আমি কিন্তু আগেই বলছি, ওই যে একটা সন্দেহ করতো, এই কারণে ভাবি আনতো। কিন্তু কাকে নিয়ে সন্দেহ করতো, সালমান ভাই আমাকে বলে না, আমি বলি নাই, কারণ ওই জ্ঞান তো আর নাই, আর বলাটা তো খারাপ একটা স্টার হিরোকে। তবে এটাই যে আমি বলছি বারবার,
যে তিনি সন্দেহ করতেন বিধায় কাউকে সন্দেহ করতেন, আর এই কারণে তাকে ধরেই না বসাইতেন আর দেখাইতেন, দেখো শুটিং কি কঠিন জিনিস। আমি কয়েকবার এই ব্যাপারটা বলছি, সন্দেহ করতে 100%, আমি নিজে প্রমাণিত, তার ভাবে আমি বুঝতাম, সালমান ভাইয়ের ভাবে বুঝতাম। এই সন্দেহ জিনিসটা খুব খারাপ মিঠু ভাই। সন্দেহ একটা মানুষের জীবনটাও কেড়ে নিতে পারে, সংসার তো ভাঙেই, জীবনটাও কেড়ে নিতে পারে। আমার মনে হয় সন্দেহ থাকলে আর সেই সংসারটা টেনে নিয়ে যাওয়া উচিত না, যেটা সালমান শাহ টেনে নিয়ে যাইতে চাইছিলেন। সন্দেহ যখন দাঁড়াবে, দেখেছে সামিরা তো কয়েকবার বাড়ি থেকে চলে গেছে, সে আর আসবে না, তাকে বুঝায় শুনে আবার নিয়ে আসা হয়েছে। সালমান শাহ তাকে ছাড়তে চায় নাই, সামিরা তাকে অনেক ভালোবাসতেন। হ্যাঁ, সামিরার ভিতরে সন্দেহ ঢুকছে, সালমান শাহের ভিতরে তো ঢুকে নাই। সালমান শাহ তারা ছাড়তে চায় নাই, কিন্তু যে কারণ দুজনের একজনের যার ভিতরেই সন্দেহ ঢুকে যাক, ওইখানে আর সম্পর্ক টেকে না। সন্দেহ ঢুকলে আর টেকে না, সন্দেহকে দূর করতে হয়। আর সেই সন্দেহের কারণে ভাই ওই যে মাঝে মাঝেই শুটিং এ নিয়ে আসতো সালমান ভাই, ওই যে গল্প করলাম আপনার সাথে, মারামারি কঠিন কঠিন শর্ট গুলা দেখাইতেন, দেখো কত কষ্টের। আর আমাদের মারামারির সময় তো ভাই কোনো নায়িকা থাকতো না ভাই, দুর্ভাগ্য। নিজে সন্দেহ করবে না, একটা হাত ধরা বা এক দুটা ডায়লগ দেওয়া রোমান্টিক, এই দৃশ্য তো আর নাই, সব ছেলেদের সাথে মারপিট। বিনু ভাই, আপনার সঙ্গে আমি আরো আড্ডা দিব, আরো অনেক কিছু জানা আছে। আপনি 1000 সিনেমার সঙ্গে সম্পৃক্ত, আপনার কাছে সিনেমার অনেক অনেক সংবাদ, অনেক অনেক তথ্য, অনেক অনেক ঘটনার সাক্ষী আপনি। তবে দুর্ভাগ্য ভাই, বেশিরভাগ ছবির কথা আমার মনে নাই, স্মরণ নাই কখন কি ছবি করছি। কিন্তু কিন্তু আপনার বেশিরভাগ ছবির স্মৃতি আপনার ক্যামেরা বন্দী হয়ে আছে। আপনার আমি যে মাঝে মাঝে নিতাম তো, জি জি মাঝে আপনাদের ওই ছবি আছে, পুরামান টু এর স্মৃতি আছে আমার কাছে। হ্যাঁ, যাক, পুরা আজকের আড্ডাটা শেষ করবো পুরামন 2 দিয়েই। পুরামন 2 আপনার সঙ্গে আমার কাজ হয়েছে। পুরামন 2 আপনাকে আমরা আমরা বোধহয় ইয়েতে মেহেরপুরে আমরা যে শুটিং করছি মুজিবনগরে, আমরা প্রায় 30 দিনের মতো আমরা এখানে ছিলাম। আমাদের দীর্ঘদিন একটা উঠা বসা, খাওয়া দাওয়া, একসঙ্গে ঘোরাফেরা, মানে অনেক স্মৃতি। সেই সেই ভালোই লাগে ভাবতে যে কত কিছু হয়েছিল, কত কিছু করছিলাম। তো আপনার এই সিনেমার গল্পগুলো আরো জানবো। আপনি শাকিব খানের সঙ্গে অনেকগুলো সিনেমায় কাজ করছেন, সেখানেও অনেক স্মৃতি আছে আপনার, সেগুলো 300 হলে 250 বা 250 একটু নিচে। হ্যাঁ। তো আপনি আজকের এই প্রোগ্রামটা শেষ করছি। শেষ করার আগে আপনি যদি কিছু বলতে চান। আমি প্রোগ্রাম শেষ করার আগে আপনার ভিউয়ার্স যারা দেখতেন তাদের সাথে আমি একমত। যেহেতু সালমান ভাই আমাকে ভালোবাসতেন, সালমান ভাইকে আমি অনেক ভালোবাসি, হয়তো তার বিচারের অপেক্ষায় ছিলাম মনে মনে। আজকে যেহেতু এটা আইনগতভাবে প্রক্রিয়া চলছে, আমি আশা করি খুব দ্রুত এর সমাধান আমরা পাবো, এবং সালমান ভক্ত সহ এবং আমরাও, স্পেশালি আমিও জানতে পাবো ভাইয়ের মৃত্যুর রহস্য। এটা জানা দরকার, আমাদের বয়স হয়েছে, দেখুন বন্ধুরা দাড়ি পেকে গেছে, মৃত্যুর আগে যেন সুসংবাদটা শুনতে পারি এবং আসামিদের যেন শাস্তি হয়, এটি দেখার অপেক্ষায় আছে।